সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আমরা এই রোজার মাসে রোজার ভিতরে কি করে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি, খাবার, শরীর চর্চা, ওষুধ খাবার এবং বিশ্রাম নেওয়া, সব ক্ষেত্রে আমরা কিছু নিয়ম কানুন মেনে চলে রোজা রেখেও কিভাবে সঠিকভাবে জীবনযাপন করতে পারি এবং সুস্থ থাকতে পারি, এই বিষয়গুলো নিয়ে একটি ধারাবাহিক আলোচনা করছি। গত 2 পর্বে আমরা আলোচনা করেছি যে রোজার ভিতরে কি ধরনের ডায়েট করা উচিত, কি ধরনের খাবার খাওয়া উচিত এবং বিশ্রাম করবার ক্ষেত্রে কি ধরনের নিয়ম কানুন মেনে চলা উচিত, ঘুমের সময় এবং কখন ঘুমানো ভালো, এবং একই সাথে কাজের ক্ষেত্রে আসলে রোজা রাখা উচিত নয়। আজকের অনুষ্ঠানে সেই ধারাবাহিকতা আমরা আলোচনা করব রোজার ভিতরে ওষুধ খাবার ব্যাপারে কিছু নিয়ম কানুন, এবং আমাদের যদি সময় হয় আমরা এক্সারসাইজ নিয়েও কিছু কথা বলবো। এই বিষয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের এই ধারাবাহিক পর্বে উপস্থিত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলোফার বানু হিমি। ডক্টর বানু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা পর্বে। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য এই রমজানে আমাদের যে ধারাবাহিক একটা আলোচনা আমরা করছি রোজার উপরে, সেখানে আমাকে ইনভাইট করার জন্য। TVN24 যে দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে সালাম। আর আপনাদের সামনে আবারও আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আশা করছি আপনাদের সবার রমজান খুব ভালো যাচ্ছে, আর ইনশাআল্লাহ বাকি যেগুলি আছে সেটাও ভালোভাবে যাবে। ডক্টর বানু, আমরা আজকের অনুষ্ঠানে আসলে প্রধানত ওষুধের ডোজ এবং রোজার সময় বিশেষভাবে ডায়াবেটিক পেশেন্টদের যে ইনসুলিন নেওয়া অথবা ডায়াবেটিক মেডিকেশন গুলো খাবার জন্য যে কিছু পরিবর্তন প্রয়োজন হয়, এবং একই সাথে যাদের ব্লাড প্রেশার আছে, যারা হাইপারটেনশনের জন্য ওষুধ খান, তাদের ক্ষেত্রেও কিছু পরিবর্তনের প্রয়োজন হয়, এবং যাদের বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে 3 বেলা ওষুধ খাচ্ছেন তারা কি করে পরিবর্তিত ডোজে ওষুধ খেতে পারেন, এই বিষয়গুলো আজকে আমরা একটু ইনফরমেশন গুলো শেয়ার করব। তো আপনি গত পর্বে আমাকে বলেছিলেন যে অবশ্যই যে কোনো রোগী যিনি রোজা রাখছেন ওষুধের ডোজ পরিবর্তন করবার জন্য বা ওষুধের খাবার সময় পরিবর্তন করবার জন্য তার কিন্তু অবশ্যই তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে কথা বলে তার পরামর্শ অনুযায়ী কিন্তু পরিবর্তনটা করতে হবে। আমি কথাটা শুরুতেই বললাম এই কারণ আমি দেখেছি এবং আমরা জানি যে আমাদের বাঙালি কমিউনিটিতে, আমাদের কমিউনিটি পিপলদের ভিতরে একটি খুব কমন অভ্যাস হচ্ছে যে একটু নিজের ইচ্ছা মতোই ওষুধের ডোজটি চেঞ্জ করে নেয়, যে আচ্ছা ঠিক আছে আমি 3 বেলা খাচ্ছিলাম, এখন আমি 2 বেলা খাচ্ছি, অসুবিধা নেই, বা আমি 8 ঘন্টা পর পর খাচ্ছিলাম, এখন আমি 2টা ওষুধ বা 3টা ডোজ আমি 4 ঘন্টা পর পর খেলাম, আর বাকি 12 ঘন্টা আমি কিছুই খেলাম না। কিন্তু আসলে এটা কিন্তু করা যাবে না। তো ডক্টর বানু, শুরুতেই জানতে চাইবো যে আসলে কোন কমন সিচুয়েশন গুলো মেডিকেশনের ক্ষেত্রে সব থেকে বেশি আপনি ডিল করে থাকেন, এবং তারপরেই জানতে চাইবো যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য আপনার অ্যাডভাইস গুলো মেডিকেশনের ক্ষেত্রে। ধন্যবাদ। এটা রোজার সময় আমরা খুবই কমনলি আমরা এটা ফেস করি আমাদের রোগীদের সাথে। তো আমার তো যে পেশেন্ট আছেন তারা বেশিরভাগই আমার হচ্ছে HIV বা অন্যান্য যে ইনফেকশাস ডিজিজের পেশেন্ট থাকে, এবং তাদের অন্যান্য যে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং যে অন্য প্রবলেম গুলো থাকে সেটাও আমরা তাদেরকে প্রাইমারি কেয়ারের দায়িত্ব হিসেবে আমরা সেটা প্রোভাইড করি। তো সেক্ষেত্রে এই রোজার সময় যেটা হয় সেটা হচ্ছে যাদের ব্লাড প্রেশার আছে তারা যদি একটা ট্যাবলেট একবারই খান তাহলে তো তাদের কোনো সমস্যা নাই। সেটা আপনারা যদি অনেক বেশিরভাগ রোগী আমাদের সকালে ওষুধ খান, তা আপনার সকালে যখন সেহরিটা শেষ করবেন তখন আপনি ওষুধটা খেয়ে নিলে কোনো অসুবিধা হবে না। তবে রোজার সময় কিন্তু আমরা দেখি যে ব্লাড প্রেশারটা অনেক সুন্দর কন্ট্রোলে থাকে। অনেকের যদি একটু নিচের দিকে থাকে তাহলে আপনি আপনার প্রাইমারি কেয়ার যে ডক্টর আছে তার সাথে কথা বলে আপনার ডোজটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। অনেকের কিন্তু একটু কম ডোজে হয়ে যায় রোজার সময়। যারা 2 বেলা খান তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা নাই, কারণ সেহরির পর খেতে পারেন ওষুধ, আবার ইফতার করার পরে খেয়ে নিতে পারেন। কিন্তু যদি 3 বার খান সেক্ষেত্রে আমাদের যে ওষুধগুলি আছে, বিভিন্ন ধরনের ওষুধ আছে যেটাকে আমরা 2 ভাগে ভাগ করে দিতে পারি।
3 বেলা না খেয়ে ওটাকে আমরা 2 ভাগে ভাগ করে দিতে পারি। এবং প্রেশারটা, আমি প্রেশারের ব্যাপারেই বলছি, যে আমাদের কিন্তু এখন অনেক ওষুধ আছে। এক বেলাই খেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, কখনো কখনো 2 বেলা খেতে হয়, খুব কম আছে যে 3 বেলা খেতে হয়। তখন ওটা আমরা স্প্লিট করে ব্লাড প্রেশারের সাথে অ্যাডজাস্ট করে আমরা ওইভাবে ওষুধটাকে ডিস্ট্রিবিউট মানে সমান ভাগে 2 ভাগে ভাগ করে দিতে পারি। আর যদি দেখা যায় যে না, তাহলে তার খেতে পারবেনই না, 3 বারই খেতে হবে, তাহলেও কিন্তু খুব বেশি অসুবিধা হয় না। যারা ইফতার করার পরপরই খেয়ে নিলেন, তারপরে হয়তো মিডনাইটের দিকে একটু খেলেন, আবার ভোরে খেলেন। কিন্তু প্রেশারটা একটু দেখতে হবে, যে মেপে দেখতে হবে যে যেভাবে খাচ্ছেন ওইভাবে মেনটেন, মানে প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা। তো এটা খুবই সোজা, শুনতে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে কঠিন কিছু না। আমাদের অনেক রোগী এখানে, বিশেষ করে যারা একটু বয়স 50-এর উপরে বা 60-এর উপরে, তাদের তো ব্লাড প্রেশার থাকে, তারা কিন্তু খুব সুন্দরভাবে রোজা রাখছেন এবং তাদের শারীরিকভাবে সুস্থ থাকছেন, ব্লাড প্রেশার কন্ট্রোলেও থাকছেন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. এবারে আসছে ডায়াবেটিস, যেটাও আমাদের যারা একটু সিনিয়র সিটিজেন আছে বা 60-র উপরে, তাদের অনেকে যারা ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে এটা ডিপেন্ড করছে যে তারা কোন ধরনের ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, যে এটা ট্যাবলেট খাচ্ছেন নাকি ইনসুলিন নিচ্ছেন। যদি ট্যাবলেট নেন, এখানেও ডায়াবেটিসের পেশেন্ট যারা, ম্যাক্সিমাম যে ওষুধগুলি আছে, 1 বার বা 2 বার খেতে হয়। 3 বার মানে এক্সট্রিমলি রেয়ার। তো আমাদের অনেক সুন্দর সুন্দর ওষুধ আছে যেগুলো একবারই খেলে হয়ে যায় বা 2 বারই স্প্লিট করে দিতে হয়। তো সেক্ষেত্রেও অসুবিধা হয় না। কিন্তু রোজার সময় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সেই রোজার সময় ডায়াবেটিস বা সুগারটা কিন্তু অনেক সুন্দর কন্ট্রোলে চলে আসে। তো সেক্ষেত্রে ওষুধের একটা অ্যাডজাস্ট করার দরকার আছে। মানে হয়তো ডোজটা একটু কমিয়ে দিতে হতে পারে, বা অনেকের কমানোর আগে না হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়। কিন্তু আমরা কখনো দেখি নাই যে যারা ওষুধ খাচ্ছেন তাদের জন্য রোজা রাখার জন্য অসুবিধা হচ্ছে, বড় ধরনের কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা ইনসুলিন নিচ্ছেন, হ্যাঁ, ইনসুলিনটা তখন তো এটা সময় মতো নিতে হয়। আবার যারা মানে ধরেন রোজা রাখছেন, তারা যদি ওই মানে রোজা রাখা অবস্থায়, ফাস্টিং থাকা অবস্থাতে ইনসুলিন নিলে তখন হয়তো ব্লাড সুগার ফল করতে পারে। তো এখন এটা আমাদেরকে দেখতে হবে যে কে কেমন, কোন ভাবে কোন ইনসুলিনটা নিচ্ছেন। ইনসুলিন কিন্তু ওরকম 3 ধরনের আছে। একটা হচ্ছে যে লং অ্যাক্টিং, যেটা শুধুমাত্র বেড টাইমে নিতে হয়, অন্য সময় নিতে হয় না। বা অনেকে সকালে বিকালে স্প্লিট করে নেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লং অ্যাক্টিং ইনসুলিন, যেটা আমরা ল্যান্টাস বলি, অন্যান্য নামও আছে, বাসাগ্লার অন্যান্য নাম আছে, এটা বেড টাইমে নেওয়ার। কিন্তু যদি কেউ স্প্লিট করে 2 বারে নেন, তাহলেও তার অসুবিধা হচ্ছে না। সেহরির পরে নিতে পারেন, আবার ইফতারের পরে নিতে পারেন। কিন্তু যদি শর্ট অ্যাক্টিং ইনসুলিন, অনেকের ব্লাড সুগার যাদের মানে কন্ট্রোলে থাকে না, তাদের কিন্তু মানে 3 বার খাওয়ার আগে ডোজ নিতে হয়, যেটাকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন বলা হয়। তো ওনারাও কিন্তু স্প্লিট করে, যেহেতু এটা খাওয়ার আগে নিতে হয়, মানে 15 মিনিটস আগে শর্ট অ্যাক্টিংটা নিতে হয়, তো ওনারা ইফতার করার মানে ধরেন পরপরই নিয়ে নিলেন, বা একটু ওই সময় যেহেতু ইফতারের আগে নেওয়া বা একটু আগে নিয়ে নিলেন। আরেকটা হচ্ছে সেহরিতে সময় নিয়ে নিলেন। তো আরেকটা হচ্ছে যারা ইনসুলিন, এটা ইনসুলিন না, এটা অন্য আরেকটা ওষুধ, যেটা সপ্তাহে 1 বার মাত্র নিতে হয়, যেটা ওজেম্পিক, মঞ্জারো, হ্যাঁ, এগুলি তো কোনো অসুবিধা হয় না। এটা তো আপনি সকালে বা বিকেলে নিয়ে নিতে পারেন। আর যদি ইনসুলিন পাম্প অনেকে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নাই। ব্লাড সুগার মনিটর করছে, পাম্পটা থেকে অটোমেটিক্যালি, যেটা স্ক্রিনে বসানো থাকে, নিয়ে নিতে পারেন। তো আমার যেটা কথা হচ্ছে যে রোজার সময়ে কিন্তু খুব বেশি অসুবিধা হয় না। আমরা যদি ঠিকঠাক মতো ওষুধগুলিকে সমান ভাগে ডিস্ট্রিবিউট করে, টাইমটা যদি মেনটেন করে ওষুধটা যদি খাই, সেটা ব্লাড প্রেশারের ওষুধ হোক, ডায়াবেটিস হোক, বা অনেকে যাদের হার্টের প্রবলেম আছে, বিভিন্ন ধরনের ওষুধ খান, তারাও কিন্তু খুব ভালোভাবে খেতে পারেন এবং রোজার সময় তারা খুবই ভালো সুস্থ থাকেন। আমরা দেখেছি খুব ভালো থাকেন, কোনো অসুবিধা হয় না, বরং রোজার সময় ব্লাড প্রেশার বা সুগার অনেক কন্ট্রোলে চলে আসে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। আমরা একই সাথে জানি যে
আমাদের এখনকার সময়ে এক্সারসাইজ করাটা একটি লাইফস্টাইলের একটি রেগুলার পার্ট বলবো। তো সেক্ষেত্রে রোজার ভিতরেও অনেকে কিন্তু একইভাবে এক্সারসাইজ করেন, কিন্তু হয়তোবা অনেকেই জিজ্ঞেস করেন যে সঠিক উপায়ে এক্সারসাইজ করবার আসলে পদ্ধতিটি কি। রোজার ভিতরে যে ধরনের স্ট্রেনাস এক্সারসাইজ বা একটি গ্রুপ ওয়ার্কআউট মানুষ জিমে দিয়ে যেভাবে করে, সেভাবে যদি কেউ করে সেটি কি তার জন্য নিরাপদ, অথবা সেটি কি তার শরীরের জন্য ঠিক আছে, নাকি কোন সময় বা কতক্ষণ করা উচিত, বা কোন ধরনের এক্সারসাইজ গুলো করা উচিত অথবা উচিত নয়? ধন্যবাদ। হ্যাঁ, রোজার সময় এক্সারসাইজ, যারা নিয়মিত এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সকালবেলার দিকে আপনারা হয়তো এক্সারসাইজ করতে পারেন, তবে খুব বেশি স্ট্রেনাস এক্সারসাইজটা না করা ভালো ফাস্টিং অবস্থাতে, কারণ আপনার পিপাসা বেড়ে যেতে পারে। মাসেল অ্যাক্টিভিটি করছি, জি আমি ইন্টারাপ্ট করছি, দুঃখিত। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি একটি বিরতিতে। বিরতির পরে আপনার সাথে আমি আবার আলোচনা ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, একটি বিরতিতে চলে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে আমাদের রোজার ভিতরে জীবনযাপন পদ্ধতি সম্পর্কিত ধারাবাহিক আলোচনায়। জীবনযাপন পদ্ধতি বলতে অবশ্যই আমরা বোঝাচ্ছি যে মেডিকেল সায়েন্স অনুযায়ী যেরকম খাবার দাবার খাওয়া, এক্সারসাইজ করবার বা ওষুধপত্র খাবার ব্যাপারে যে পরিবর্তনগুলো রোজার সময় আমাদের মেনে চলা উচিত। তা আজকের আলোচনায় আমরা আলোচনা করলাম মেডিকেশন নিয়ে। এই মুহূর্তে আমরা আলোচনায় আছি ডক্টর বানুর সাথে। আমরা জানতে চাচ্ছি যে রোজার সময় সঠিক এক্সারসাইজ করবার নিয়ম কানুন গুলো কি। ডক্টর বানু, ধন্যবাদ। এক্সারসাইজ তো এটা আমাদের অনেকের মানে স্বাভাবিক জীবনের প্রতিনিয়ত তাদের রুটিনের একটা অংশ। তো রোজার সময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সকালে যখন সেরে পরে ঘুম থেকে উঠে ওই সময় একটু এক্সারসাইজ করা যেতে পারে। বেশি কিন্তু খুব স্ট্রেনাস এক্সারসাইজটা না করাই ভালো, কারণ ফাস্টিং অবস্থাতে এক্সারসাইজ করলে যে শরীরে অ্যাক্টিভিটিস বেড়ে যায়, তখন পানির ডিমান্ডটা বেড়ে যায়, তখন আবার ডিহাইড্রেশন হতে পারে। হ্যাঁ, তো ওয়াকিং, সাইক্লিং, সুইমিং এগুলো কিন্তু খুবই ভালো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এবং এগুলোতে মানে শরীর যথেষ্ট সতেজ থাকে, ভালো থাকে। আর আরেকটি জিনিস করা যেতে পারে যে যারা মানে জিমে যান বা আরো একটু বেশি এক্সারসাইজ করেন নিয়মিত, তারা আপনারা আমি খুবই দুঃখিত, ইফতার করার পর কিছুক্ষণ, সাথে সাথে না, ধরেন কিছুক্ষণ পরে খাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে তারপরে হয়তো আপনারা এক্সারসাইজ করতে পারেন, যেটা আপনারা সবসময় রুটিনলি করছেন সেটা কন্টিনিউ করতে পারেন। তবে দিনের বেলায় ফাস্টিং থাকা অবস্থাতে বেশি মানে হেভি এক্সারসাইজটা না করাই ভালো, কারণ তখন তো আমরা পানি খাচ্ছি না, ওই সময় একটু ডিহাইড্রেশন হয়ে যেতে পারে বা তারা অসুস্থ ফিল করতে পারেন। অনেকে ডিজি ফিল করেন, হ্যাঁ, যেহেতু পানির পরিমাণটা কমে যায়। তো দিনের বেলাটা না করা ভালো। আপনি সকালে এবং বিকেলে ইফতার করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আপনি এক্সারসাইজ করতে পারেন। তার জন্য আপনার মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর বানু। আমরা জানি যে রোজার ভিতরে আমাদের আলোচনা খুবই সংক্ষিপ্ত, তো সময় সংক্ষিপ্ততায় আজকের আলোচনায় এই দুটি টপিকে আসলে আমাদের নির্ধারিত ছিল। তো আপনার কাছে জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনার জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে সেটি আপনি শেয়ার করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই রোজার সময় পরপর আমরা 3টা অনুষ্ঠান করলাম। আশা করি টিভিএন 24 চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে যদি জানান, আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য। তবে রোজা একটা জিনিস আমরা বলতে চাই, বায়াস না হয়ে, এখানে যে রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে 30টা রোজা, এটা অত্যন্ত মানে স্বাস্থ্যকর, আমরা শারীরিক মানসিক দুই দিক থেকেই আমাদের জন্য অত্যন্ত উপকারী। এই সময় আমরা যদি শরীরের দিক থেকে দেখি, এটা তো সায়েন্টিফিক্যালি এখন প্রুফ যে ফাস্টিংটা কত উপকার আমাদের শরীর স্বাস্থ্যের জন্য।
সেটা আর বলার অপেক্ষা রাখে না। একইভাবে কিন্তু মানসিক ভাবে একটা প্রশান্তি লাভ করা যায়। এখানে একটা মানসিক যে আমাদের এক্সারসাইজটা হয়, আমাদের মধ্যে যে সংযম, ধৈর্য, এটাও কিন্তু আমাদের এই রোজার মধ্যে থেকে আমরা অনেকটা মানে আমাদের শিক্ষণীয়। কারণ আমরা যখন অনেক কিছু চাইলেও কিন্তু রোজার মধ্যে আমরা করতে পারি না, মন চায় কিন্তু করতে পারি না। তো এটা একটা খুব বড় ধরনের একটা মেন্টাল একটা এক্সারসাইজ। আর আশা করি আপনারা সুস্থ থাকবেন, আর রোজার সময় আপনাদের নিজেদের সবার যত্ন নিবেন। যেভাবে আপনাদের ওষুধ খেতে হয় সেভাবে ওষুধ গুলো নিয়মিত খাবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আপনাদের ডক্টরদের সাথে যোগাযোগ করবেন। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রমজানের শেষে যে ঈদ আসছে, আগামী ঈদ মোবারক। দেখা হবে ইনশাআল্লাহ, আপনাদের কখনো না কখনো আবার দেখা হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলুফার বানু হিবি। টিভিএন 24 এর পক্ষ থেকে ডক্টর বানু, আপনার চমৎকার আলোচনা এবং ইফতারের সময়ই আসলে আমাদের অনুষ্ঠানটি একদম পরপর, তো এরকম একটি সময় যে আপনি এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, তার জন্য বিশেষ কৃতজ্ঞতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের এই ধারাবাহিক আলোচনার নিয়ম কানুন গুলো যদি আপনারা একটু ফলো করেন, তাহলে কিন্তু রোজার ভিতরেও সঠিকভাবে নিয়ম মেনে চলে উপযুক্ত পরিমাণ পানি খেয়ে, স্বাস্থ্যকর ডায়েট খেয়ে, এবং অবশ্যই অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে আমরা কিন্তু সুস্থভাবে রোজা রেখে জীবনযাপন করতে পারবো। ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।